রুস্তম সামনে যেতেই পায়ের সামনে আসে জ্যাক। সে জিভ দিয়ে চেটে দেয় রুস্তমের পা, তারপর জিহ্বা বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুস্তমের দিকে। পুরনো মানুষের গন্ধ পেয়ে যে জ্যাক খুশি তা তার চঞ্চলতা দেখেই উপলব্ধি করা যায়। রুস্তম একগাল হেসে জ্যাকের গলা ধরে, অতঃপর বলে, আমাকে চিনতে পেরেছিস চিকো জ্যাক? আমি ফ্রেন্ড। রুস্তমের কথায় জ্যাক আলতো মাথা নাড়ে, তার জিভের গতি প্রবল। রুস্তম আলতো হেসে বলল, মানুষের থেকে কুকুর ভালো, মালিকের প্রতি সদয়। কি বলো? চল আমি আর তুমি একটু ঘুরে আসি, দুজনে দুজনের সঙ্গী হই। রুস্তম আর জ্যাক মিলে চলে গেল মাঠের দিকে। নিবরাজ সেই কখন থেকে নূরের পেটে হাত বুলাচ্ছে। এই ব্যাপারটা তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। মনে হচ্ছে যেন এই জায়গাটায় তার জীবনের সমস্ত শান্তি লুকিয়ে আছে। তার সব খুশি আপাতত সানফ্লাওয়ারের এই ছোট্ট পেটের মধ্যে বন্দি। নিবরাজ এই খানিকটা সময়ে বহুবার ঠোঁট ছুঁয়েছে নূরের পেটের মধ্যে, আলতো করে ছুঁয়ে দিয়েছে তার ওষ্ঠ, গাল আর চিবুক। অতি আদরে সে নূরকে তার বুকের মাঝে চেপে ধরে আছে। নূরের জ্ঞান এখনো ফেরেনি। ডক্টর বলে গেছে সমস্যা নেই, দ্রুতই জ্ঞান ফিরবে। কিন্তু নিবরাসের সে মন মানছে না। কখন সে তাদের বেবির কথা সে সানফ্লাওয়ারকে বলবে? নিবরাস নূরের মাথায় হাত বোলায়, আলতো কণ্ঠে বলে, জানো সানফ্লাওয়ার, তোমার আদরে ভাগ বসানোর জন্য আরেকটা সানফ্লাওয়ার আসছে, লিটল সানফ্লাওয়ার। কিন্তু তুমি একদমই টেনশন করো না, ও আমাদের বেবি সানফ্লাওয়ার। ওর থেকে বেশি ভালোবাসবো তোমায় আমি 75% ভালোবাসবো, আমাদের বেবিকে 20% ভালোবাসবো, আর বাকি 5% ভালোবাসা আমাদের জ্যাকের জন্য। ওকে? ও ও তো আমাদের আরেকটা বেবি, তাই না? আলতো কণ্ঠে বলে। নূর নিশ্চুপ হয়ে শুয়ে আছে। নিবরাসের কথার প্রেক্ষিতে কিছুই বলছে না সে। নিবরাস আরো অনেক কথা বলতে থাকে তার সানফ্লাওয়ারকে, কত আদর আর কত ভালোবাসাময় কথা। অথচ তার এটা মনে নেই আন্ডারগ্রাউন্ডে যে দুজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। একজন হাত পা বাঁধা অবস্থায় পানির ড্রামে পড়ে আছে, আর একজন হাতে পায়ে হাঁচার ছেদ নিয়ে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে। দুজনেরই গলার আওয়াজ নেই, চেঁচালেও বাইরে শোনা যাবে না তাদের আওয়াজ। নিবরাস কি তাদের মুক্ত করবে কোনোদিন, নাকি জীবনে নতুন আনন্দ পেয়ে আবার ভুলে যাবে তাদের? জীবন মানে মাত্র একটা ক্ষুদ্র মঞ্চ, যেখানে প্রতিনিয়ত চলছে আলো আধারের বিশাল খেলা। ভালো মন্দ, সত্য মিথ্যা, সুখ দুঃখ, ন্যায় অন্যায়ের এদের এক অনন্ত দ্বন্দ্ব এখানে। এই দ্বৈততা শুধু বাস্তব জীবনে নয়, বরং মানুষের চিন্তা, চেতনা, সাহিত্য, ধর্ম, দর্শন সব সব জায়গায় গভীরভাবে প্রথিত। আর মানুষ মানেই তো ধোঁয়াশা। সময় 8টা 48, ধোঁয়াশা কেটে গিয়ে আলো ছড়ালো বিস্তৃত আকাশে। ঝলমলে রোদ, অনেকদিন পর এমন তেজ মাখা রোদ উঠেছে আকাশে। না হলে কিছুক্ষণ রোদ তো কিছুক্ষণ মেঘলা, আবার হুট করে ছমছমিয়ে বৃষ্টিও হয়। আকাশটাও বহুমুখীর রূপ নেয়। ভাবা যায়, ভ্যাপসা গরমে নূর নড়ে চড়ে ওঠে। গলাটা শুকনো শুকনো অনুভব করলে সে আচানক উঠে বসে। রুম একদম ফাঁকা। নিবরাস নেই পাশে, তবে তার শরীরের পুরুষালী ঘ্রাণ এখনো এই রুমে বিদ্যমান। নূরের মাথাটা বিশাল ছিমছিম করছে বাপাস ধরে। সে কিছুক্ষণ মাথায় ধরে বসে থেকে সে ধপ করে চোখ খুলল। সে এই ঘরে, এই রুমে এলো কি করে? সে তো অন্ধকার একটা রুমে ছিল। আর আর কিছু ভাবতে পারল না নূর। সে দ্রুতই খাট থেকে নিচে নেমে দাঁড়ালো। যেই সে পা বাড়াবে দরজার দিকে, অমনি দরজা খুলে ভেতরে এলো নিবরাস। নিবরাসকে দেখে নূর এক ধাপ পিছিয়ে গেল। তার চোখ মুখ কেমন যেন শূন্য। সে ভালো করে তাকালো নিবরাসের দিকে, পরখ করে নিল সবকিছু। বিশাল লম্বা সুঠাম দেহি পুরুষটার ওষ্ঠ আজ কিছুটা প্রশস্ত। চোখে মুখে লেগে আছে এক অমায়িক হাসি, যেন সে আজ বিশাল রকমের খুশি। হাতে নাস্তার ট্রে, শরীর ঘামে জবথব, শরীরের ওপর বিন্দু বিন্দু ঘাম তেলতেলে মনে হচ্ছে। অবশ্য এই রূপে এই সুদর্শনকে ভালোই লাগছে। নূর চোখ সরায়, মনে পড়ে যায় কাল রাতের ভয়ঙ্কর আওয়াজগুলোর কথা। নিবরাস কতটা উন্মাদ আর ভয়ঙ্কর ছিল। সে কখনো এই ভয়ঙ্কর নিবরাসকে ভুলতে পারবে না, কখনো না। নিবরাস নূরের গতিবিধি লক্ষ্য করে ট্রেটা খাটের ওপর রাখে, চট করে এসে নূরকে ধরে। নূর আরো 2-3 ধাপ পিছিয়ে যায়।
সাথে সাথে তার পেট দিয়ে গিয়ে ঠেকে ওয়ালের সাথে। মাথা গিয়ে বাড়ি খায় নিবরাসের বলবান বক্ষে। নিবরাস এক হাত ওয়ালে ঠেস দিয়ে অপর হাতে নূরের মাথা ওঠায়। নূরের শরীর শক্ত, চোখ বন্ধ, গোলাপি অধর তীর তীর কাঁপছে। নিবরাস কিছুক্ষণ মহাবৃষ্টির ন্যায় তাকিয়ে থাকে তার প্রাণের দিকে। প্রায় মিনিট 2 পরে সে নূরের চিবুক ধরে উপরে উঠালো। একটু গাঢ় কণ্ঠে বলল, চোখ হলো, এইভাবে ভয় পাচ্ছ কেন? নিবরাসের গলার স্বর পেতে নূর মৃদু তাকালো, তবে নজরে নজর মেলালো না। নিবরাসের শরীর তার এত কাছে যে সে ফ্লোরও দেখতে পাচ্ছে না সে। নিচে নিবরাসের পা জোড়া আর উপরে তার চকচকে শরীর। নূর মাথা উপর নিচ নড়ালো। নিবরাস আরেকটু কোমল হলো। নূর আমতা আমতা করে আবছা বলল, মুখে বলো, আমায় ভয় হচ্ছে। করে কেন করছে? নূর থামে। নিবরাসকে গতকাল রাতের ব্যাপারে জিজ্ঞেস করার সাহস তার নেই। তাও সে তো জানতে চায় কি করেছে নিবরাস। তার চোখ বাঁধা ছিল, কিছু দেখেনি সে। কি হয়েছে জানে না। নিবরাসকে কাল অনেক ভয়াল দেখাচ্ছিল, অনেক ধারালো জিনিসপত্রও ছিল সেখানে। তাহলে কি নিবরাস সীমান্ত আর জারানাবের মেয়েটাকে মেরে ফেলেছে? না না, সে জানে শত্রুতা ছিল, মানছে তারা শত্রুতা বশত এমন কাজ করেছিল, কিন্তু এতে তাদের শাস্তি তো মৃত্যু হতে পারে না। শত্রুতার পরিণতি কি নির্বিচারে মৃত্যু? নিবরাস এটা করবে না। নিবরাস এতটা নিষ্ঠুর হতে পারে না। এতটুকু বিশ্বাস নিবরাসকে তো করাই যায়। নূরের ধ্যান ছিন্ন হয়। আমতা আমতা করে কণ্ঠে কাঁপন নিয়ে প্রশ্ন করে নিবরাসকে, করছে। আপনি গতকাল রাতে ওদের সাথে কি করেছেন? নিবরাসের মুখে ভ্রু কুঞ্চিত নির্লিপ্ততা, তার গলায় উদাসীন বিষণ্ণতা। সে এক ধরনের অস্বীকারে শীতল কণ্ঠে নূরকে শুধালো। কাদের? নূর অপ্রস্তুত হয় নিবরাসের এমন নির্বিকার প্রতিক্রিয়ায়। একজন মানুষ কিভাবে রাতারাতি দুটো মানুষের অস্তিত্ব ভুলে যেতে পারে? অসম্ভব। নূরের কেমন যেন একটু গরম লাগছে। গাল আর কানের পাশটাই বেশি। হাতের তালুগুলো ঘামছে, অস্বস্তিকর। সে চোখ উঠিয়ে নিবরাসের চোখের দিকে তাকায়। নিবরাস আগে থেকেই তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। নূর নিজের মধ্যে দ্বিধা রাখলো না, অকপটে নিবরাসের প্রশ্নের উত্তর দিল। যারা সীমান্ত। এবারেও নিবরাসের মধ্যে ভাবান্তর দেখা গেল না। সে নির্বিকার ভাবেই বলল, ওরা যেখানে আছে ভালোই আছে। নূরের ভ্রু আরো একটু কুঁচকালো। এবার সে গলা চড়িয়ে আর একটু তীক্ষ্ণভাবেই বলল, আমার প্রশ্ন এটা না নিবরাস, আপনি ওদের সাথে কি করেছেন এটা হচ্ছে আমার প্রশ্ন। নূরের এমন ধারালো কথায় নিবরাসের মুখভঙ্গি বদলালো খানিক। সে ধীরে ধীরে আরেকটু এগিয়ে সে নূরকে চেপে ধরল, তবে ব্যথা দিল না। সে আক্ষি যুগল সরু করে নূরের দিকে তাকালো। ফের একটু খসখসে কণ্ঠে বলল, সিরিয়াসলি সানফ্লাওয়ার, তোমার মতো এত তেজ দেখি আমার সাথে কেউ কথা বলতে পারে না। দ্যাটস ওয়াই আই লাইক মাই কিউরি, ইউনো। এইভাবে কথা বললে তোমায় অনেকটা আমার মতো লাগে। লাইক হাজব্যান্ড, লাইক ওয়াইফ, বোথ আর হট হট। নিবরাস অন্য সময় যদি এমন কথা বলতো তাহলে নিশ্চয়ই নূর লজ্জা পেত, কিন্তু এখন এই মুহূর্তে নিবরাসের এমন তালিকায় কথা ঘুরানো নূরের পছন্দ হলো না। সে একটু বিরক্ত দেখিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, কথা ঘোরাচ্ছেন কেন? নিবরাস সামান্য হাসল, ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা। সে এক ভ্রু উঁচু করে হালকা হাস্যরসাত্মক স্বরে বলল, কথা ঘোরাবো কেন? কারণ আপনি ভয় পাচ্ছেন। নূরের ঝটপট উত্তর। নিবরাস এবার একটু জোরেই হাসল। ভয় কাকে? তোমাকে? শোনো, আমার 4 ফুট 10 ইঞ্চি বউ। এক আল্লাহ ছাড়া এই আমি নিবরাস আহমেদ খান আর কাউকে ভয় পাই না, বউকেও না। অবশ্য বউ ভয় পাওয়ার জিনিসও না, বউ তো ভালোবাসার জিনিস। বউকে ভয় পেলে চলবে কি করে? হ্যাঁ, আমি এসব ভয়রে পাই না। তাই নাকি? তাহলে বলুন ওরা কোথায়? ছেড়ে দিয়েছি। নিবরাসের অকপট জবাব। নূর চমকে ওঠে। ছেড়ে দিয়েছেন? কেন, তুমি কি চাইছিলে না ছাড়ি? নূর দুপাশে মাথা নেড়ে বলল, না, আমি তা বলতে চাইনি। ওরা তো অনেক চিৎকার করছিল, পানির আওয়াজও হচ্ছিল। তাহলে কখন ছাড়লেন আপনি?
নিবরাস কোনো উত্তর দেয় না। সে তৎক্ষণাৎ মোবাইল বের করে, ঠান্ডা হাতে একটা ভিডিও চালু করে নূরের সামনে ধরে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক যারা আর সীমান্তকে একটা বাড়ির সামনে ফেলে দিয়ে যাচ্ছে। নিবরাস ফোন বন্ধ করে। নূর নিবরাসের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এটা কোথায়? জারার বাড়ি। নিবরাসের কথায় নূরের মনে একটু শান্তি আসে। সে যা ভেবেছিল ঠিক তাই। নিবরাস এতটা নিকৃষ্ট নয়, সে কাউকে মারতে পারে না। ঠিক ওদের শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছে। মনে মনে শান্ত হলেও হঠাৎ একটা চিন্তা মাথায় আসে তার। সে নিবরাসের দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলো, পুলিশ কেস হবে না? ওর যদি আপনার নামে থানায় ডায়েরি করে তখন? নিবরাসের বুকের ভেতর দিয়ে এক টুকরো শান্তির হাওয়া বয়ে যায়। নূরের শেষ কথায় সে বুঝে যায় যে সানফ্লাওয়ার যে তাকে নিয়ে ভাবছে, চিন্তিত, এটাই তার প্রাপ্তি। সে হুট করে কোনো পূর্বাভাস ছাড়াই নূরের অধরে আলতো অধর ছুঁয়ে দিল। কাজটা ঘটতে বোধহয় 2 সেকেন্ডও সময় লাগেনি। নূর নিবরাসের দিকেই তাকিয়েছিল। নিবরাসের এমন কাণ্ডে যেন সে আরো বিস্ময়ে তাকালো নিবরাসের দিকে। খানিকটা লজ্জাও পেল। চোখ ভেঙে এলো তার। অগত্যা খুব দ্রুতই চোখ নামালো সে। নিবরাস দেখে, হালকা হয় সে। হাত কোমর ছাড়িয়ে চিবুক ছোঁয়। আলতো হেসে বলে, এত লজ্জা পেও না ওয়াইফ। তুমি লজ্জা পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন তুমি এইভাবে লজ্জা পেলে তো আমি আরো কন্ট্রোল করতে পারবো না। এখন তো আমাদের আরো কেয়ারফুল থাকতে হবে। নূর লজ্জা মিশ্রণ কণ্ঠে বলল। কেন? নিবরাস চিবুক থেকে হাত নামিয়ে আবার নূরের পেটে রাখলো। কজ আমার আরেকটা মা আসছে। নূর বিস্ময়ে তাকায় নিবরাসের দিকে। নিবরাস আবার মাথা নেড়ে উত্তেজিত স্বরে বলল, ইয়েস, আমাদের গল্পে আমাদের সাথে একটি নতুন প্রাণ যুক্ত হতে চলেছে। সে জয়েন করবে আমাদের সাথে। I'll be a father and you the most beautiful mother. নূর বিস্ময়ে ফেটে যাচ্ছে। সে জানতো এমন হবে। সে নিবরাসকে না জানিয়েই গর্ভনিরোধক বড়ি খাওয়া বন্ধ করেছিল, কিন্তু ফল এত দ্রুত হবে তা ভাবেনি। নূর কি বলবে বুঝতে পারছে না। লজ্জা লাগছে নাকি অস্বস্তি কাজ করছে সে এটাও বুঝতে পারছে না। সে শুধু মিনমিন করে বলল, আপনি খুশি নিবরাস? নিবরাস নূরের কথাই তরাক করে বলল, খুশি মানে? আমি এক বিশাল খুশি। খুশির থেকেও বড় কিছু যদি থেকে থাকে আমি আজ সেইটা। আজ তুমি আমার কাছে যা চাইবে তাই হবে। হোয়াট ইউ ওয়ান্ট মাই কিউট লেডি? তৎক্ষণাৎ নূর ভেবে পেল না তার কি চাই। সে নিবরাসকে পরে বলবে বলল। নিবরাস নূরের কথা মেনে তাকে খাবারের কাছে নিয়ে গেল। খাবার নিবরাস বেশি গরম করেই এনেছিল। সে জানতো রুমে আসলে তাকে নূরের প্রশ্নের সম্মুখীন হতে হবে, ফলে সময় নষ্ট হয়ে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর সানফ্লাওয়ারের এমন সময় ঠান্ডা খাবার খাওয়া মোটেও ঠিক হবে না। প্রথম থেকে সতর্কতা অবলম্বন না করলে পরে নিশ্চয়ই তার সানফ্লাওয়ার আর মিনি সানফ্লাওয়ারের ক্ষতি হবে। এমন ভুল সে জীবনেও করতে পারবে না। উদাস মাখা ক্লান্ত বিকালে নূর ব্যালকনিতে বসে নরম আলো উপভোগ করছে। পরনে হাফ হাতা একটা কুর্তি আর ঢোলা পায়জামা। আপাতত সামনের দুজন মানুষকে দেখছে সে, রুস্তম আর জ্যাক। আপাতত দুজনেই খেলায় মত্ত। একজন আর একজনের সাথে কত ভাব। সকাল প্রায় 10টা, ঘন ঘন তখন নূরের সাথে পরিচয় হয় রুস্তমের। এই লোকটার নাম সে আগেও শুনেছে আয়াসের কাছে। নিবরাস একমাত্র আয়াস আর রুস্তমের সাথেই মিশতে পেরেছিল, তাই নাম বলার সাথে সাথেই চিনে ফেলেছে সে। অথচ সে রুস্তমের নাম শুনে আগে যেমন কল্পনা সাজিয়েছিল, রুস্তম একেবারেই তেমন না। বিশাল বলিষ্ঠ দেহ, কুচকুচে কালো, তবে দেখলেই মায়া লাগে। নূরকে প্রথম দেখায় আপু বলে সম্বোধন করেছিল। বয়সে এত বড় একটা পুরুষ, তখন তাকে আপু বলায় কিছুটা লজ্জায় পড়তে হয়েছিল তাকে। যদিও সে বলেছিল আপু না বলতে, কিন্তু তখন রুস্তম হালকা হেসে বলেছিল, আমার পরিবার থেকেও ছিল না কখনো মা বাবার অভাব বুঝি বোনেরও। আমার বোন থাকলে নিশ্চয়ই তোমার মতো হতো।
নূর রুস্তমের এমন কথার প্রেক্ষিতে কিছুই বলতে পারেনি। অবশ্য সে তাকে নাম ধরেও ডাকতে বলেছে, কিন্তু রুস্তম তা শোনেনি। তখন নূর বুদ্ধি করে বলেছিল, আপনি যখন আমাকে আপু বলেই ডাকবেন, তাহলে আমিও আপনাকে ভাইয়া বলে ডাকবো। রুস্তম শুধু হেসেছিল। তার এই হাসিটাই যে সম্মতির লক্ষণ তা বুঝতে দেরি হয়নি নূরের। কিছুটা মন খারাপ আর বিষণ্ণতা নিয়ে নূর আকাশ পানে তাকালো। এত সুখের মাঝেও কোথাও যেন একটুখানি দুঃখ থেকে যায়। বিষণ্ণ মন যে দুঃখ জমা করে আবার বিষণ্ণ হতে চায়। নিবরাস বাবা হবে, এই বাবা শব্দটা সবার কাছেই প্রিয়। তার কাছেও ছিল, এখনো আছে। বাবারা কিছু ভুল করলেও সন্তান বা সন্তানরা তাকে দূরে ঠেলে দিতে পারে না। হয়তো একটু অভিমান করে থাকে, সময়ের সাথে সাথে সেই অভিমান মিলিয়েও যায়। মানুষ বাঁচে কতদিন? এই অল্প জীবনে মানুষের জন্য এত দুঃখ অভিমান পুষে কোনো লাভ আছে? মানছে বাবা তাকে না জানিয়ে একটা বিয়ে করেছে, হয়তো লজ্জায় কিংবা সে কষ্ট পাবে বিধায় তাকে কখনো বলেনি ব্যাপারটা। এটা সে বাবার সাথে সরাসরি কথা বললেই তো জানতে পারবে। এভাবে ফোনে জিজ্ঞাসা করে তো কোনো সঠিক সুরাহা হবে না। তাছাড়া ফোন বন্ধ রেখে বাবার ফোন না ধরে তো কোনো উপকার বা অপকারও হবে না। তার থেকে ভালো নিবরাসকে একটা কথা বলা যায়। নূর কথাটা ভাবতেই উঠে পেছনের দিকে ফিরল। অমনি ভয়ঙ্কর রকমের চমকে উঠল সে। নিবরাস তার পেছনে ভ্রু কিঞ্চিত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, হাতে ফলের রস। কিন্তু নিবরাস কখন এলো? কোনো আওয়াজ তো হলো না। নূর নিজের বুকে থুথু দিয়ে বলল, আপনি কখন এলেন? এলেন এভাবে ভূতের মতো কিভাবে এলেন? যে কোনো হাঁটার আওয়াজ হলো না? নিবরাস নূরকে ধরে বসালো, জুসের গ্লাসটা হাতে দিয়ে বলল, যখন তুমি আকাশের মতো সুবিশাল ভাবনায় ব্যস্ত ছিলে তখনই এসেছিলাম আমি। আসার আওয়াজও হয়েছে, তুমিই শুনতে পাওনি। নূর হাতের গ্লাসটার দিকে তাকায়। মনে মনে ভাবে নিবরাসকে কি কিছু বলবে নাকি বলবে না। তার ভাবনার মাঝে নিবরাস বলল, কি হয়েছে, কিছু বলবে? নূর আচমকা উপর নিচ মাথা নাড়ায়, তারপর আবার ডানে বামে। নিবরাস তার এমন কাজে হেসে বলল, যা ভাবছো তাই বলতে পারো, আমি কিছু মনে করব না। নূর কিছুটা দ্বিধা নিয়ে বলল, সত্যি আপনি কিছু মনে করবেন না তো? নিবরাস অকপটে মাথা নাড়ালো। নূরও কিছুটা স্থির হলো। নিবরাসকে বলাই যায়, তাই সে নির্বিঘ্নে বলে দিল, আমি কুমিল্লা যাব বাবার কাছে। অসম্ভব, তুমি আবার ওখানে যেতে চাইছো? নিবরাস অনেকটা গম্ভীর স্বরেই বলল কথাটা। নূর একটু থমকে গিয়ে কণ্ঠে কুণ্ঠা মিশিয়ে বলল, আপনি এতটা কঠোর হচ্ছেন কেন? যাই না, মানুষ অনেক রকমের ভুল করে, তাই বলে কি সব সম্পর্ক ছুঁড়ে ফেলা যায়? নিবরাস চোখ গরম করে বলল, কিন্তু তোমার বাবা যে না জানিয়ে বিয়ে করে রেখেছে সেটা অনেক রকম ভুল থেকেও জঘন্য। নূর কিছুটা চুপসে গেল। তারপরেও নিবরাসের কথার প্রেক্ষিতে বলল, বাবার ভুল জঘন্য হলেও কি মেয়েরা তার বাবাকে ফেলে দিতে পারে? নিবরাস সম্পর্ক ত্যাগ করতে পারে? নিবরাস ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বলল, আমি তো ফেলে দিয়েছি, সব ত্যাগ করেছি। আমার বাবা যে আমাদের সঙ্গে প্রতারণা করেছিলেন, মাকে ছেড়ে আমাকে ছেড়ে নিজের সুবিধার জন্য অন্য জীবন বেছে নিয়েছিলেন। কই, আমি তো মানুষটাকে এক সেকেন্ডের জন্য ক্ষমা করার কথা ভাবিনি। নিবরাসের কথাই নূর বিরোধিতা করল। সে একটু সাহস নিয়েই বলল, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। আমার বাবা আর আপনার বাবার মধ্যে বিস্তর ফারাক আছে। নিবরাস ভ্রু কুঁচকে তাকায়। চোখে প্রশ্ন আছে কিনা বুঝতে পারল না নূর। সে একটু থেমে তারপর স্পষ্টভাবে বলল, আপনার বাবা আপনার মাকে আর আপনাকে দুজনকেই ঠকিয়েছিল, বিয়ে করেছিল আরেকজনকে। আপনাদের প্রতি কোনো দায়বদ্ধতা রাখেননি তিনি। কিন্তু আমার বাবা তো এমন করেনি, তিনি আমার প্রতি ভীষণ সেনসিটিভ ছিল। হয়তো একটা বিয়ে করেছিল আমায় না জানিয়ে, জানানো উচিত ছিল। আমি না করতাম না। বয়সের ব্যবধানে সবারই জীবন সঙ্গীর প্রয়োজন হয়, সে কথা আমি বাদ দিই। কিন্তু বাবা তো আমার প্রতি কখনো কোনো ধরনের অবহেলা করেনি। তো এই কারণেই কি আমি বাবার ওপর রাগ পুষে রাখবো? কথা বলেও তো সব মিটমাট করে নেওয়া যায়। মানুষ তো ভুল করে, কিন্তু ক্ষমা তো সেই ভুলের ঊর্ধ্বে ওঠে, সম্পর্ককে টিকিয়ে রাখে, তাই না? নিবরাস কিছু বলে না। তার চোখ কৃষ্ণ গহ্বরের মতো। নূর কিছুই বুঝতে পারে না। এক মুহূর্তে নিবরাস নূরের হাতে জুসের গ্লাসটা ধরিয়ে দেয়, কঠোর স্বরে বলে, তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি যেও,
আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। রুস্তম নিয়ে যাবে তোমায়, তবে আমি যাচ্ছি না। নিবরাসের এই সংযত কঠিন উচ্চারণে নুরের অন্তর বিষণ্ণতায় আচ্ছন্ন হলো। সে বিষণ্ণ মুখে শুধু অস্ফুট স্বরে বলল। নিবরাস, প্লিজ। নিবরাস মাথা এপাশ ওপাশ নেড়ে বলল। জুসটা খেয়ে নিও, আমি রুস্তমকে বলে রাখছি। সেখানে গিয়ে নিজের খেয়াল রেখো, আর আমার ছোট্ট সানফ্লাওয়ারেরও। কথাগুলো বলেই নিবরাস উল্টো দিকে পা বাড়ালো। নূর বুঝল যে নিবরাস তার যাওয়া নিয়ে অসন্তুষ্ট। সে অতি দ্রুত হাতে গ্লাসটা পাশে রেখে ছুটে গিয়ে নিবরাসকে পেছন থেকে চাপটে ধরল। ছোট্ট মাথাটা পিঠে ঠেকিয়ে হাত যুগল দিয়ে চেপে ধরে নিবরাসের দৃঢ় চড়া বুকে। নিবরাস সবে 4 পা গিয়েছে সামনে, তখনই নূরের এমন কাণ্ড। প্রিয়তমার এমন ছোঁয়া পেয়ে নিবরাস আর 1 ইঞ্চিও নড়েনি। শক্তভাবে দাঁড়িয়ে পড়েছে সে। নূর নিবরাসের পিঠে নাক ঘষে মৃদু স্বরে বলল। এমন করছেন কেন? চলেন না। নূরের এমন কথায় নিবরাস রাগে ফুটছে। তার অন্তর এই মুহূর্তে রাগে উত্তপ্ত, কিন্তু সে তার সানফ্লাওয়ারের সামনে সেই রাগ বহিঃপ্রকাশ করতে ইচ্ছুক নয়। নিবরাস স্থির দেখে নূর আরেকটু আদর মিশিয়ে বলল। আপনি জানেন, আপনি না গেলে আমিও যাব না, তাই এমন করছেন। নিবরাস তখনও চুপ। নূর আবার বলল। আপনি না বলেছিলেন আমি আজকে যা চাইবো আপনি তাই দেবেন? তাহলে আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? নিবরাস এবার তপ্তস্বরে বলল। তাহলে তুমি বাবার কাছে যেতে চাও? নূর নিবরাসকে আরেকটু শক্ত করে ধরে পিঠে মাথা ঠেকিয়ে উপর নিচ নাড়ল। সম্মতি দিল নিবরাসের কথায়। ব্যাপারটায় নিবরাস তীক্ষ্ণ হাসল। তার এই অদ্ভুত হাসি নূর দেখতে পারল না। মুহূর্তেই নিবরাসের চোখ জ্বলে উঠল। উল্টো দিকে ফিরে তৎক্ষণাৎ নূরকে জড়িয়ে ধরল। গলার টোন চেঞ্জ করে বলল। আমি গেলেই তুমি যাবে, না গেলে নয়, ঠিক তো? নূর মাথা নাড়ল, আলতো করে হ্যাঁ বলল। নূরের থেকে এমন উত্তর পেয়ে নিবরাস ক্ষীণ হাসল। মুখে হাসি বজায় রেখে বলল। ঠিক আছে, আমি যাব। নিবরাসের থেকে এমন পজিটিভ উত্তর পেয়ে নূর খুশিতে গদগদ হয়ে মাথা উঠালো। নিবরাসের মুখের দিকে তাকিয়ে প্রফুল্ল স্বরে বলল। সত্যি? নিবরাস চোখ সরু করে নূরের দিকে চাইল। নিচের ঠোঁটটা কামড়ে ধরে বলল। সত্যি। কিন্তু? কিন্তু কি? নূর পাল্টা জিজ্ঞেস করলো। আমি সহ ওখানে যাব, তবে আমার কিছু শর্ত আছে। সেগুলো যদি তুমি মানতে পারো তাহলেই যাব আমি। নূর মাথা উঁচু করে কপালে ভাঁজ ফেলে বলল। কি শর্ত? নিবরাস নূরের মাথায় মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলল। আছে, আগে জুসটা খাও, তারপর বলছি। নিবরাস যে তাকে নিয়ে যাবে এতেই নূর খুশি। সে যেমন শর্তই দিক মেনে নিতে কোনো সমস্যা নেই তার। তাছাড়া সেখানে গিয়ে মাসখানেক থাকতে হবে তাদের। পরীক্ষাটা দিয়ে একবারই ফিরে আসবে সে। নূর একবার নিবরাসের দিকে তাকিয়ে ঢোক ঢোক করে 1 গ্লাস শরবত খেয়ে নিল। গ্লাসটা সাইডে রেখে নিবরাসের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে আবার বলল। শর্ত? তুমি এত জলদি করছো কেন? বলবো তো আমি, নাকি আমি পালিয়ে যাচ্ছি? নিবরাস কাছে আগাতে আগাতে বলল। তো প্রথম শর্ত, সেখানে গিয়ে তুমি আমার বাসায় থাকবে, আমার রুমে। নূর ভ্রু জোড়া কুচকায়। কিছু বলবে তার আগে নিবরাস নূরের ঠোঁটে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল। শ্শ্! আমি আগে শেষ করে নিই, তারপরে তুমি আমায় প্রশ্ন করবে। ওকে সানফ্লাওয়ার? নূর নিঃশব্দে মাথা নাড়ালো। ওকে, দেন নেক্সট টার্ম 2 নম্বর শর্ত। নিবরাস আঙ্গুল দেখিয়ে বলল। সেখানে গিয়ে বাবাকে নিয়ে বেশি নাচানাচি করা যাবে না। অন্য কারোর সাথে তোমার নাচানাচি করা আমার একদমই পছন্দ না। তবে নাচানাচি করার মানুষটা আমি হলে সেটা ভিন্ন ব্যাপার। নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিবরাস আবার বলল। লাস্ট শর্ত, সেখানে তোমার বাবা থেকে বেশি প্রায়োরিটি আমায় দিতে হবে। আই মিন 24 ঘন্টার 23 ঘন্টা আমার জন্য দিতে হবে। ডিল ডান? নূর চোখ সরু সরু করে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল। কিসের ডান? এগুলো আবার কি শর্ত? নিবরাস নূরের গালে স্লাইড করতে করতে বলল। মাই ডিয়ার কিউট ওয়াইফ, তোমায় দেখে আমি যা বুঝতে পারছি, নো ডাউট তুমি অলরেডি তোমার বাবার হিডেন বিয়েটা মেনে নিয়েছো। সে মেনে নেওয়ার যাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সবার আগে আমার ফায়দার চিন্তা করি। তুমি আমার কাছাকাছি থাকলে আমার ফায়দা 100%। তাই শর্তগুলো মানলে তোমায় নিয়ে যাবো, না হয় নয়। কি বলো, রাজি? নূর সরু সরু চোখে নিবরাসকে দেখে নিল। এই মুহূর্তে নিবরাসকে তার কাছে নিতান্তই একটা
পাগল মনে হলো, বড্ড উন্মাদ, পাগল প্রেমিক। তা না হলে এমন উদ্ভট মার্কার শর্ত কে রাখে? নূর আলগোছে মাথা নাড়ালো, মানে সে শর্ত মেনেছে। নিবরাসও খুশির হাসি হাসলো। সে প্রথমেই নূরের হাবভাব দেখেই বুঝেছিল যে সে তার বাবাকে ক্ষমা করেছে। ক্ষমা তার সহজাত। তাছাড়া তার মন যা নরম, যে কাউকে ক্ষমা করা তার কাছে এমন বিশাল কিছু না। তাই প্রথম যখন নূর বাবার কাছে যাওয়ার কথা তুলেছে, তখনই সে শর্তের কথা মাথায় এনেছে। এমনিতে অনেক নাটক করে দুজনকে দূরে করেছিল, ফের আবার দুজন কথা বলবে, আস্তে আস্তে সব ফ্রিও হয়ে যাবে। নেবরাসের তা একদমই পছন্দ না। সে চায় না নূর তাকে ছাড়া অন্যকে বেশি টাইম দিক কিংবা গুরুত্ব। যে জায়গায় সে তার প্রিয় জ্যাককে রাখে না, সে জায়গায় তো আনোয়ার হোসেন অনেক দূরে। এখন তার সানফ্লাওয়ারকে শর্ত দেওয়ার মূল কারণ হলো তাকে তার কাছে কাছে রাখা, আবেগের পরিসীমায় আবদ্ধ রাখা। না হলে বলা যায় না কখন কি হয়ে যায়। দাবার চাল মুহূর্তেই বদলে যেতে পারে। তাছাড়া আরেক প্ল্যান তার মাথায় ঘুরছে, সম্ভাবনা 90 ভাগ। জাস্ট শাইলা খানের থেকে শেয়ার কেনার অপেক্ষা। বিকেলটা নূর নিবরাসের কেটে গেল বারান্দায় বসে, দুজনের হাসি মজা খুনসুটিতে। এই কয়েক মুহূর্তে আবার নূর নিবরাসের সাথে ফ্রি হয়ে গেছে। এই ফ্রি হওয়াতে একটু আগের ঘটনাটা আচানকই ভুলে গেছে সে। প্রায় 8:30 বাজে। রুস্তম ড্রয়িং রুমের ফ্লোরে বসে, পাশে জ্যাক। নিবরাস পাস্তা বানাচ্ছে, সাথে কিছু চিকেন ফ্রাইও করছে। একটু আগে রুস্তম কিচেনে গিয়েছিল ডগ ফুডের জন্য। সেখানে নিবরাসকে রান্না করতে দেখে কিছুক্ষণ নিবরাসের দিকে তাকিয়ে হেসেছে সে, বিশেষ করে চিকেন ফ্রাই দেখে। নূর লাগেজ গুছিয়ে নিচে নামছে সবে। সিঁড়ির ওপর থাকতে রুস্তমকে নিচে দেখে দৌড়ে গিয়ে ওড়না আনলো সে। নিবরাসের সামনে সবসময়ই ওড়না ছাড়া থাকে সে, কিন্তু আজ রুস্তম আছে। নিবরাস কড়া আদেশ করে বলেছে, আজ রুস্তম থাকবে। তোমায় যেন সালোয়ার কামিজ আর ওড়না পরা অবস্থায় দেখি। রুস্তম থাকবে কথাটাই নূর ভীষণ অবাক হয়েছিল, কারণ নিবরাস কখনো আয়াসকেও থাকার অনুমতি দেয়নি। সেখানে রুস্তম? সে জিজ্ঞেস করলে নিবরাস বলেছে কাল তারা বের যে হবে তখন জ্যাককে নাকি রুস্তম দেখবে। আয়াসের থেকে জ্যাক নাকি রুস্তমের সাথে বেশি ফ্রি, তাই আজ সে এখানেই থাকবে। নূর কিছু বলেনি। রুস্তম থাকবে এতে তার আপত্তি থাকতেই পারে না। নূর নিচে এসে আলতো হেসে নিবরাসের কাছে গেল কিচেনে। গরমে নিবরাস ঘেমে আছে। নূর একবার রুস্তমের দিকে তাকিয়ে ওড়নার কানি দিয়ে নিবরাসের কপাল আর গাল মুছে দিল। নিবরাস আলতো হেসে 2 টুকরো পাস্তা ফুদিয়ে নূরের মুখে পুরে দিল। এক ভ্রু উঁচু করে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো। কেমন? নূরও নিবরাসের মতো ইশারা দিয়ে বলল, দারুণ। নূর 6-7 মিনিটের মতো দাঁড়ালো নিবরাসের পাশে। গরমে সেও ঘেমে যাচ্ছে। নিবরাস দেখে বলল, সোফা গিয়ে বসো, তুমি আর বেবি ঘেমে যাচ্ছ। নূর বিস্ফোরিত নয়নে তাকালো। বেবি? যে এখনো রক্তপিণ্ড, যার এখনো শরীরের গঠন হয়নি, সে বেবি? হ্যাঁ। নূর একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর মাথা নেড়ে সোফার কাছে এগিয়ে গেল। কিচেন থেকে দেখা যায় সোফার কাছটা। নিবরাস দেখতে থাকে তার সানফ্লাওয়ারকে। নূর যখন সোফায় বসে, রুস্তম তখনও সেখানে। সে ক্ষণে ক্ষণে হাসছে নিবরাসের দিকে তাকিয়ে। নূর খেয়াল করলো সেই হাসি। কিছুক্ষণ তাকিয়ে সে রুস্তমকে জিজ্ঞেস করলো, ভাইয়া, নিবরাসের দিকে তাকিয়ে হাসছেন যে? রুস্তম হাসি বন্ধ করলো। একবার নূরের দিকে তাকিয়ে নজর নামালো, জ্যাকের দিকে তাকিয়ে বলল। বসকে নিয়ে হোস্টেলে একটা কথা মনে পড়ল। নূর কিছুটা জানার আগ্রহ নিয়ে বলল। কি কথা, আমাকে বলা যাবে? রুস্তম তখনও নূরের দিকে তাকায়নি। সে জ্যাকের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জাবেদ, আমি, আয়াস, বস এক রুমেই থাকতাম। বস তখন আমাদের সাথে খুব কমই কথা বলতো। বলতো না বললেই চলে। একদিন আমরা ভাবলাম রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই নিয়ে আসি, টাকা ভাগ করেই দিব। বসকে চিকেন ফ্রাইয়ের কথা বলতে তিনি কিছু বললেন না। আমরা ভেবেছিলাম খাবেন না বোধ হয়, তাই দুটোই এনেছিলাম। খাওয়ার সময় বাঁধলো বিপত্তি, মানে উনিও খাবেন। আমরা দুজন দিলাম না, টাকা দিব না, ভাগও দিইনি। এমন একটা ভাব আমাদের।
আমরা তখন জানতাম না ওনার চিকেন ফ্রাই অনেক পছন্দের। বাঁধলো হাতাহাতি, মারামারি। তারপর এক পর্যায়ে উনি আমার মাথায় কলম ঢুকিয়ে দিয়েছিল। আমার তখন যায় যায় অবস্থা। কলমের লিপটা পুরাই আমার মাথার বাঁ পাশটা ঢুকে গিয়েছিল। আয়াস তো রক্ত দেখে অজ্ঞান। নূর হতভম্ব হয়ে শুনছে। রুস্তম বলছে আর তার পায়ের তালু শিরশির করছে, শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। সে আচমকা বুদ্ধিভ্রান্ত হয়ে শুধালো। তারপর? তখনই পেছন থেকে এক সুদৃঢ় আওয়াজ এলো। তারপর ও আমায় স্টিলের স্কেল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। নূর চোখ বড় বড় করে ফেলে নেবরাসের দিকে তাকিয়ে। সে পাস্তা আর চিকেন ফ্রাই নিয়ে দাঁড়িয়ে আছে তার পাশেই। নূর অস্থির হয়ে আবার রুস্তমের দিকে তাকালো। রুস্তমের এখনো চোখ নামানো। সে হাসলো। নূর মনে মনে কিছু একটা আওড়ালো। তারপর বিমূঢ় কণ্ঠে বলল, চিকেন ফ্রাইয়ের জন্য দুজন দুজনের মাথা ফাটিয়ে দিলেন? দুজনেই মাথা নাড়ল। কি অদ্ভুত। নূরের আজ অনেক নার্ভাস লাগছে, কিছুটা নিঃশ্বাস আটকে যাওয়ার মতো। ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় অনেক লাগবে। এই তো জ্যাম থাকলে 6-7 ঘন্টা, আর জ্যাম না থাকলে 3-4 ঘন্টা। তারা বের হবে একটু পরেই। এখন সময় 6:30-এর কাছাকাছি। 7টা নাগাদ বের হবে তারা। সকালের সময়টাই জ্যাম থাকবে না, তাই এই সময় বেছে নেওয়া। নূর তখন থেকে নিবরাসকে দেখছে আর চোখে। একবার নিবরাসের দিকে তাকাচ্ছে তো আর একবার নিজের দিকে তাকাচ্ছে।